আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, পত্রিকায় দেখলাম যে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন অর্থাৎ নাহিদ, হাসনাত, সার্জিস যারা আছেন তারা এই জুলাই আন্দোলনকে সেলিব্রেট করার জন্য সরি তারা এই জুলাই আন্দোলনকে উদযাপন করার জন্যে সারা বাংলাদেশে জুলাই মাসে ভ্রমণ করবেন, বিভিন্ন জেলাতে যাবেন। এটা গত বছরও তারা চেষ্টা করেছিলেন এবং গিয়েছিলেন। তো এইবার যেটি হবে সেটা তারা অনেক জায়গাতে যায় এবার। এটাকে জুলাই পদযাত্রা বলা হচ্ছে, কিন্তু তারা এবার আর গোপালগঞ্জ যাবেন না। খুব আলোচনা হচ্ছে, আওয়ামী লীগের লোকজন মুচকে মুচকে হাসছে, কি দাদা ভয় পেয়ে গেলে নাকি, বা আসো আসো আসো, বা আঞ্চলিক ভাষা আও আও আও, এবার আসো, তোমাদেরকে খই খাওয়াবো, মুড়ি খাওয়াবো, চিড়িয়া খাওয়াবো, বিন্দি দানের ভাত খাওয়াবো, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। অনেকে বলার চেষ্টা করছেন যে গত বছর তো নৌবাহিনীর কমব্যাট গিয়েছিল, হেলিকপ্টার গিয়েছিল, ট্যাঙ্ক গিয়েছিল, সেনাবাহিনী গিয়েছিল। এই বছর চান্দু, হাহা, কোনো কিছুতে কাম হবে না, সাবমেরিন দিয়েও কাজ হবে না, এরকম কথাবার্তা বলার চেষ্টা করা হচ্ছে। আমার বক্তব্যটা হলো যে আমি একটা স্ট্যাটাসে বলেছি যে যদি তারা পদযাত্রা করেন, যদি তারা শোভাযাত্রা করেন, কিংবা এই জুলাইকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তারা ভ্রমণ করেন, প্রত্যেকটা জেলাতে যান, কেন গোপালগঞ্জে তারা যাবেন না? হোয়াট ইজ দ্য প্রবলেম? গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো একটি অঞ্চল, স্বায়ত্তশাসিত? সেখানে তারা যাবেন এবং তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এই রাষ্ট্রের। যখন রাষ্ট্র কারো রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে না পারে, এটি রাষ্ট্রের এক ধরনের মারাত্মক দুর্বলতা। ২ নম্বর হলো, কোনো একটি সংগঠন যখন তার প্রধান প্রতিপক্ষ যারা আছে সেই প্রতিপক্ষের যে দুর্গ, সেই দুর্গের ধারের কাছে যেতে না পারে, ওই সংগঠনের কোনো অস্তিত্ব থাকে না। কাজে এই যে গোপালগঞ্জে গত বছর যাওয়ার যে সিদ্ধান্তটা, ওটা ছিল রং। আবার এই বছর না যাওয়ার সিদ্ধান্তটা, এটা আরও রং। মানে গত বছর যেটি ছিল ভুল, এটা হবে সেটা মহাভুল। নাহিদ সার্জিসরা অনেক তরুণ, তারা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে গত বছর সমস্যাগুলো কোথায় ছিল। গত বছর সমস্যাটা ছিল প্রথমত যে একটা গুজব ছড়ানো হয়েছিল যে এনসিপির যারা লোকজন তারা যাচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে জামাতের হাজার হাজার লোক তাদেরকে মানে পর্দার আড়ালে থেকে সাপোর্ট দেওয়ার জন্য ট্রাকে করে সেই গোপালগঞ্জ, টঙ্গীপাড়া বিভিন্ন এলাকাতে তারা অবস্থান নিয়েছে। কম করে হলে ১ লাখ লোক। এরা মূলত গোপালগঞ্জে গিয়ে তারা ভাঙচুর করবে, বঙ্গবন্ধুর মাজার ভাঙচুর করবে, যেভাবে ৩২ নম্বর ভাঙচুর করেছে। এর ফলে কি হলো, সকল যারা আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের মধ্যে এটা একটা জীবন মরণ সমস্যা হয়ে গেল, যে সমস্যাটি এবছরও নেই। দ্বিতীয়ত হলো যে ওই সময়টিতে প্রচার মাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, আর তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী, পুলিশ যে রণসজ্জা সেখানে তৈরি করেছিল। তো এরকম যখন খুব সিরিয়াস মোডে কোনো কিছু চলে যায়, তখন আসলে সেখানে অঘটন ঘটবেই, অঘটন ঘটবে। শেখ হাসিনার যে পতন হলো, সে যদি জরুরি অবস্থা এভাবে জারি না করতেন, সে যদি পুরো বিষয়টি পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন, তিনি যদি সেনাবাহিনীর হাতে কর্তৃত্ব এভাবে না দিতেন, তাহলে হয়তো ভিন্ন ইতিহাস হতে পারত, ভিন্ন ইতিহাস হতে পারত। আবার পুলিশ বা অন্যান্য যে সকল তার যে ফোর্স ছিল, তারা যদি কঠোর না হতেন, গোলাগুলি না করতেন, একের পর এক যাকে বলা হয় যে হত্যাকাণ্ড, সেটা যদি না ঘটত, এখন সেটা যেই করেছে না কেন, যত কথাই বলেন না কেন, সরকারের পক্ষ থেকে তো একটা ঘটনা ঘটানো হয়েছে, একাধিক ঘটনা ঘটানো হয়েছে, নির্মম ঘটনা ঘটানো হয়েছে। তো এইগুলো যদি না ঘটতো তাহলে হয়তো এরকম জুলাই আগস্টের বিপ্লবের যে দিনক্ষণ ৫ তারিখে যে ঘটনাগুলো ঘটেছে, এটি নাও ঘটতে পারত। তো সেক্ষেত্রে
গত বছর যে জুলাই মাসে গোপালগঞ্জের যে ট্র্যাজেডিগুলো ঘটেছে, ওইরকম একটা ট্র্যাজেডি ঘটানোর জন্য আসলে ঘোষণা দিয়ে কোথাও কোথাও মারামারি হয় না, এটা অলনে ছাড়েন। তো এইভাবে ঘোষণা দিয়ে ঢাকা শহরে যেভাবে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিস তছনছ করা হয়েছে, যেভাবে সুধা সদন তছনছ করা হয়েছে, যেভাবে ৩ নম্বর সড়কে আওয়ামী লীগের যে সভানেত্রীর অফিস তছনছ করা হয়েছে, সারা বাংলাদেশে আওয়ামী লীগের অফিস বাড়িঘর পোড়ানো হয়েছে, যেভাবে ৩২ নম্বর ভাঙচুর করা হয়েছে, এরপর বঙ্গবন্ধুর যে মাজার, এটাকে নিয়ে আওয়ামী লীগের যে কোনো লোকের মধ্যে একটা জিদ চলে এসেছিল। এখন এবছর কিন্তু সেটা নেই। এবছর সেটা নেই, এই কারণ হলো এবছর আওয়ামী লীগ অনেকটা লিবারেল হয়ে গেছে। এবং গত বছর গোপালগঞ্জে যে সেনাবাহিনীর কমব্যাট অপারেশন, সেই অপারেশনে আওয়ামী লীগের বহু মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু মানুষ জেলে গেছেন, হয়তো কেউ ছাড়া পেয়েছেন, অনেকে ছাড়া পাননি। তো সব মিলিয়ে ঠিক ওইরকম যে আবার একটা প্রতিরোধ গড়ে তুলবে, আবার একটা আন্দোলনের ডাক দেবে, আবার জাগো বাহে কণ্ঠে সবাই, এটা হয় না দ্বিতীয়বার। মানে প্রত্যেকটা জিনিসই ইতিহাসে একবার ঘটে, দ্বিতীয়বার ঘটে না। ফলে ওই সময়টাতে গোপালগঞ্জবাসী যে কাজগুলো করেছেন সেটা এই বছর তারা চেষ্টা করলেও করতে পারবেন না। ২ নম্বর হলো যে এখন সেনাবাহিনী হয়তো গত বছরের মতো এভাবে প্রোটেকশন দেবে না। এক কারণ হলো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস নেই, এনসিপিরও সে আগের রমরমা অবস্থা নেই। আর এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ এখন সংসদ সদস্য হয়েছেন, তাদের দায়িত্ব বেড়েছে, কর্তব্যবোধ বেড়েছে, তাদের সেই জিহাদি জোশ কমেছে, তারা অনেকটা দায়িত্ববান হয়ে পড়েছেন। রিজনেবলি তারা এখন চেষ্টা করছেন টু বি এ ন্যাশনাল লিডার, একজন জাতীয় নেতা হওয়ার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে এদের অনেকের ভাষা অনেকটা মার্জিত। কিন্তু এই যে তারা যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের মধ্যে যে সন্দেহগুলো রয়ে গেছে, ১ নম্বর সন্দেহ তারা জামাতের বি টিম, ২ নম্বর মানে সন্দেহ যে তারা জামাত ছাড়া, জামাতের সাহায্য ছাড়া, জামাতের প্রোটোকল ছাড়া সারা বাংলাদেশে কোথাও যেতে পারবে না। সংসদের ভিতরে বাইরে তারা জামাতের দয়ায় বেঁচে আছে। জামাত জাস্ট তাদেরকে যাকে বলা হয় ব্যবহার করছে। জামাত চেষ্টা করেছিল তাদেরকে বিএনপির মধ্যে ঢোকাতে, ব্যর্থ হয়ে তারা নিজেরাই নিজেদের সন্তানকে কোলে করে নিয়েছে। এবং গত নির্বাচনের আগে তারা কৃত্রিমভাবে জামাতের সঙ্গে অনেক দ্বন্দ্ব হয়েছে, সংঘাত হয়েছে, ঝগড়াঝাঁটি হয়েছে, যেন বিএনপি কনফিউজড হয়ে যায়। তারপরে অন্যান্য ইসলামিক যে দলগুলো তারা কনফিউজড হয়ে যায়, কনফিউজড হয়ে তারা যেন সেই এনসিপিকে কোলে তুলে নেয়। কিন্তু সেই কৌশলটি সেটা জামাতের হোক, এনসিপির হোক, সেটা ফ্লপ করেছে। এর ফলে দল হিসেবে এনসিপির ক্ষয়ক্ষতি হয়েছে মারাত্মক, জামাতেরও ক্ষতি হয়েছে এবং এনসিপির মধ্যে যে ঐক্য, বিশেষ করে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপর মাহফুজ যে মাস্টারমাইন্ড মাহফুজ, সামান্তা শারমিন, তারপরে আরও এক ঝাঁক মহিলা ছিলেন যারা, বিশেষ করে ওই যে লন্ডন থেকে একটা ডাক্তার ভদ্রমহিলা এসেছিলেন, আরেকজন ডাক্তার আছেন টেলিভিশনে টকশো করেন আর কি। তো ওনারা সবাই এই জামাতের সাথে সম্পৃক্ততা হওয়ার কারণে তারা অনেকে চলে গেছেন, ইনক্লুডিং নীলা ইব্রাহিম সহ। তো এই অবস্থাতে এখন এনসিপি আবার নতুন করে রিঅর্গানাইজ হচ্ছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন পালন করেছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নেচেছেন, এনসিপির যারা নেতৃবৃন্দ তারা সেখানে গিয়েছেন। তারপরে তারা আগামী ১০ বছরের মধ্যে রাষ্ট্র ক্ষমতা লাভ করার জন্য যত কাজকর্ম করা দরকার সেভাবে করছেন। বিএনপির অনেক নেতাকর্মী তাদের দলে যোগদান করছে, ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ডগুলো ঘটছে এবং তারা যারা নেতৃবৃন্দ বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে তাদের আসলে কোনো ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা নেই। একটি দল পরিচালনা করার জন্য যে অর্থ, বিত্ত যা কিছু দরকার কোত্থেকে যেন তারা সেই টাকাগুলো পাচ্ছে। এবং তাদের যে সকল মিত্র, গুপ্ত মিত্র ছিল সেই আন্দোলনকালীন সময় বা আন্দোলন পূর্বকালীন সময়, প্রায় সবাই এখন আবার প্রকাশ্যে এসে তাদের সঙ্গে যোগ দিয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারা সবাই মনে করছে যে না, এনসিপিকে শক্তিশালী করা ছাড়া এই বাংলার মাটিতে তাদের কোনো অস্তিত্ব নাই। তো এই যে এনসিপি, তাদেরকে বাঁচতে হবে, তাদেরকে সারভাইভ করতে হবে।
তাদের অস্তিত্ব বজায় রাখতে হবে, আরও অনেক কিছু, এবং সেই কাজগুলো করার জন্য সারা বাংলাদেশকে তারা ওন করবে, এটি স্বাভাবিক। এখন তারা যদি সেই গোপালগঞ্জকে ভয় পায়, তাহলে কয়দিন পরে তারা ফরিদপুরকে ভয় পাবে, রাজবাড়িকে ভয় পাবে, শরীয়তপুর মাদারীপুরকে ভয় পাবে, এরপর মাদারীপুর থেকে এসে বরিশালকে ভয় পাবে, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা। আওয়ামী লীগের যে সকল এলাকাতে ব্রুট মেজরিটি রয়েছে, প্রচণ্ড জনপ্রিয়তা রয়েছে, যশোরের বিস্তীর্ণ অঞ্চলে তাদের জনপ্রিয়তা রয়েছে। তো যশোর, গ্রেটার যশোর মানে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, তারপরে বৃহত্তর ফরিদপুর, কুমিল্লা, এই সমস্ত এলাকাতে, যে ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত এলাকাতে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা রয়েছে এবং এখানে ডেনসিটি, আওয়ামী লীগের লোকদের যে ডেনসিটি, এই ডেনসিটিকে এখনও পর্যন্ত বিএনপিও চ্যালেঞ্জ করতে পারছে না এই জমানাতে। তো সেই ক্ষেত্রে এনসিপির মতো একটি নবীন দল, তারা এই গোপালগঞ্জকে যদি ভয় পায়, এই ভয় তাদের মধ্যে বাড়তে থাকবে। আর গোপালগঞ্জে তারা গেল না, তখন এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে যে গোপালগঞ্জ যদি পারে, আমরা কেন পারবো না। গোপালগঞ্জকে তারা ভয় পেল, আমাদেরকে ভয় পাক। আমরা সবাই তো তাফালিং করতে বা মাস্তানি করতে, দাউদ ইব্রাহিম হতে, এরকম জিনিসটা আমরা খুব পছন্দ করি। ভয় দেখাতে আমাদের খুব ভালো লাগে। আমরা দেখবেন যে খুব ছোট ছোট বাচ্চা, তাকে 80 বছরের বুড়া বা বুড়ি, তারা ভয় দেখাচ্ছে এবং ভীষণ রকম আনন্দ পাচ্ছে। নবজাতক শিশু, তাকে গিয়ে ভোকা বোকা এই কথা বলে, আর শিশু ভয়ে কেঁদে দেয়, বুড়া ফিক ফিক করে হাসে। এই জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে। এখন এনসিপিকে ভয় দেখে, অর্থাৎ গোপালগঞ্জবাসী যদি মনে করে যে আমরা ভয় দেখাতে সফল হয়েছি, ঠিক সেম জিনিসটি ভাইরাসের মতো অন্যান্য জেলাতে ছড়িয়ে পড়বে, মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। সেক্ষেত্রে এনসিপির উচিত এই ধরনের প্রোগ্রাম না করা, একেবারে না করা। আর যদি তারা করতে চায়, তাহলে লোকজন সহকারে শক্তিমত্তা নিয়ে সার্বজনীনভাবে সব জায়গায় যাওয়া, এবং সেখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, ইভেন তারা এখন আওয়ামী লীগের সঙ্গে কথা বলতে পারে, ওখানে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারেন, বৈঠক করতে পারেন, উপহার পাঠাতে পারেন, যে ঠিক আছে যারা চলে যাবার তারা গেছে, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, লড়াই করেছি, ইটস ওকে, বাট আপনারা বাংলাদেশে আসছেন, আমাদের কথাগুলো শুনেন, আমরা যে আসছি আমাদের কথাগুলো শুনেন, যদি খারাপ লাগে আপনারা প্রতিবাদ করবেন, কিন্তু আমাদের তো কথা বলতে দিতে হবে, আমরা তো আপনাদেরকে কথা বলতে দিতে চাই। এইভাবে একটা রিকনসিলিয়েশন যদি এনসিপি করতে না পারে, তাহলে তারা যত কথাই বলুক না কেন,